একটা যুদ্ধ যা পুরো পৃথিবীকে প্রায় ধ্বংস করে ফেলেছিল। শুধুমাত্র জমির জন্য অন্য দেশ দখলের জন্য লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছিল। পরাজিত সৈনিকদের ওপর অমানবিক অত্যাচার করেছিল। বহু নারী তাদের সম্মান হারিয়েছিল, আর কত যে শিশু অনাথ হয়েছিল তার কোনো হিসাব নেই। একটা অনুমানে বলা হয় বিধ্বংসী এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 9 কোটি মানুষ প্রাণ হারিয়েছিল। এই সংখ্যাটা এতটাই বেশি যে এতদিন ধরে পৃথিবীতে হওয়া সমস্ত যুদ্ধের মৃত্যুর সংখ্যা এক করলেও হয়তো এর কাছাকাছি আসবে না। এছাড়াও নষ্ট হয়েছে কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি, যেখানে বড় বড় শহর যুদ্ধের জন্য ধুলোর সাথে মিশে গিয়েছিল। কিন্তু কেন হয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ? যে জার্মানি মাত্র 20 বছর আগে প্রথম বিশ্বযুদ্ধে লজ্জাজনকভাবে হেরেছিল, সেই জার্মানি আবার কেন অস্ত্র তুলে নিয়েছিল? আজ আমরা ইতিহাসের সবথেকে বিধ্বংসী যুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ এবং এই যুদ্ধের প্রভাব ও পরিণতি নিয়ে কথা বলবো। নমস্কার বন্ধুরা, সাইক্লোপিডিয়া চ্যানেলে আমি সুব্রত আপনাকে আরও একবার স্বাগত জানাই আজকের পর্বের এই ভিডিওতে। যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জার্মানির ওপর সেই যুদ্ধের দায় চাপিয়ে দেওয়া হয় এবং অনেক বেশি ক্ষতিপূরণ দাবি করা হয়, যাতে জার্মানির অর্থনৈতিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে যেতে পারে, সাধারণ মানুষ যাতে খুবই দরিদ্র হয়ে পড়ে। ফ্রান্স আন্তর্জাতিক মহলে জার্মানিকে বিভিন্নভাবে অপদস্থ করতে শুরু করে। তাতে জার্মানদের জাতীয়তা বোধে আঘাত লাগে। তারা এর প্রতিশোধ নেওয়ার জন্য এবং তাদের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য যোগ্য কাউকে খুঁজতে শুরু করে। আর ঠিক সেই সময় হিটলারের উদয় হয়। হিটলার জার্মানির উত্তপ্ত জনতার মন বুঝেছিল। হিংসাত্মক ভাষণের মধ্যে দিয়ে সে জার্মানির আমজনতার মন জিতে নেয়। খুব তাড়াতাড়ি সে জার্মানিতে বড় মাপের লিডার বা ডিক্টেটর হিসাবে জায়গা করে নেয়। অন্যদিকে জাপান তখন ইংল্যান্ড এবং ফ্রান্সের মতো উপনিবেশ তৈরির পথে পা বাড়ায়। এর জন্য তারা নিজের দেশের আর্মিকে আরও শক্তিশালী করতে থাকে। প্রথমে তারা চায়নার একটি অঞ্চল মাঞ্চুরিয়া দখল করে। প্রথম বিশ্বযুদ্ধের পর আর যাতে যুদ্ধ না হয় তার জন্য তৈরি হয়েছিল লিগ অব নেশন, যেখানে জাপান যে কিনা চীনের মাঞ্চুরিয়াকে দখল করেছিল সেই বিষয়টি তুলে ধরা হয়। কিন্তু প্রথম দিকে লিগ অব নেশন ততটা শক্তিশালী ছিল না। জাপানের উপর প্রশ্ন ওঠায় লিগ অব নেশন ছেড়ে জাপান বেরিয়ে যায়। এরপর ইতালি ইথিওপিয়া নামে এক দেশকে কলোনাইজ করে, যেখানেও লিগ অব নেশন কোনো সুরাহা করতে পারেনি। জাপান লিগ অব নেশন থেকে বেরিয়ে গিয়ে বেশ কিছু দ্বীপ দখল করতে শুরু করে। ধীরে ধীরে ইউরোপের মহল প্রথম বিশ্বযুদ্ধের আগে যেমন ছিল ঠিক তেমনটাই হতে থাকে। 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। তিনি ক্ষমতায় এসেই জার্মানির গণতন্ত্র শেষ করে দেন এবং একটি দল গঠন করেন যা নাৎসি দল নামে পরিচিত। এই দলের অভিমত ছিল জার্মানরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। বলাই বাহুল্য এরা কমিউনিস্ট এবং ইহুদি বা জিউসদের প্রচণ্ড ঘৃণা করত। হিটলার জার্মানবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিল সে জার্মানির হারানো গৌরব আবার ফিরিয়ে দেবে। এবারে সেই মতোই সে কাজ শুরু করে দিল। প্রথম বিশ্বযুদ্ধের পর যুদ্ধের জন্য এককভাবে দায়ী করে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে কঠোর শর্ত আরোপ করা হয়েছিল যে জার্মানি নিজের আর্মিকে আর বাড়াতে পারবে না এবং তাদের নিজস্ব কোনো এয়ারফোর্সও থাকবে না। কিন্তু হিটলার ক্ষমতায় এসেই চুক্তি ভেঙে আর্মি সংখ্যা দ্রুত বাড়াতে থাকে আর তার সাথে একটি পাওয়ারফুল এয়ারফোর্সও তৈরি করে ফেলে। প্রথম বিশ্বযুদ্ধের পর ঠিক হয়েছিল জার্মানির ভেতর থাকা রাইন নদীকে জার্মান সৈন্য পার করতে পারবে না। জার্মানি যাতে ফ্রান্সকে প্রথম বিশ্বযুদ্ধের মতো আক্রমণ করতে না পারে তার জন্য এই গাইডলাইন দেওয়া হয়েছিল। কিন্তু হিটলার এইসব চুক্তির পরোয়া না করে রাইন নদীর তীরে প্রচুর সৈন্য সামন্ত মোতায়েন করে রাখে। এখানেও লিগ অব নেশন বা অন্যান্য দেশগুলি কোনো পদক্ষেপ নিতে পারেনি। এবারে শুরু হয় বিভিন্ন রকম চুক্তির পর্ব। জার্মানির পাশাপাশি ইতালিতেও একজন নেতার আবির্ভাব হয়। তিনি ছিলেন মুসোলিনি, একজন ফ্যাসিস্ট নেতা। হিটলার এবং মুসোলিনির মধ্যে একটি সন্ধি হয় যে তারা যুদ্ধে একে অপরকে সাহায্য করবে। সন্ধির নাম হয় রোম বার্লিন অ্যাক্সিস। এদিকে জাপান চাইছিল এশিয়া মহাদেশকে নিজের কবজায় আনতে, তাই জাপান এই চুক্তির মধ্যে যুক্ত হয়। এই কাজে তাদের সামনে প্রধান বাধা হয়ে দাঁড়ায় ব্রিটেন এবং ফ্রান্স, কারণ ব্রিটেন আগে থেকেই এশিয়ার অনেক দেশকে দখল করে রেখেছিল। ফলে জার্মানি, ইতালি এবং জাপান
একজোট হয়। এরা অ্যাক্সিস পাওয়ার নামে পরিচিত হয়। ওদিকে ব্রিটেন ও ফ্রান্স এর আগে থেকেই সন্ধি ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিকে ভেঙে অনেকগুলি দেশ তৈরি করা হয়েছিল, যেমন চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড এবং আরও কয়েকটি দেশ। সেই সময় দেশভাগ হওয়ার কারণে একই ভাষা ও একই জাতির লোকেরা পরস্পরের মধ্যে দূরত্ব তৈরি করে ফেলে। ফলে তাদের মধ্যে নিজেদের দেশে ফেরার আগ্রহ বাড়তে থাকে। যেমন পোল্যান্ড ও চেকোস্লোভাকিয়াতে প্রচুর পরিমাণে জার্মান বাস করত, যারা চাইছিল তারা আবার জার্মানির অংশ হয়ে উঠুক। সেই সময় চীনে গৃহযুদ্ধ চলছিল এবং এই যুদ্ধ চলছিল চীনের কমিউনিস্ট এবং ন্যাশনালিস্ট দলের মধ্যে। এই যুদ্ধের সুযোগ নিয়ে জাপান চীনের বহু এলাকা দখল করে নেয় এবং সেখানে গণহত্যা শুরু করে। জার্মানির চ্যান্সেলর হিটলার জন্মেছিলেন অস্ট্রিয়াতে। তিনি অস্ট্রিয়াকে জার্মানির একটা অংশ বলে মনে করতেন। সেখানে প্রচুর জার্মান বসবাসও করত। 1938 সালের 11ই মার্চ জার্মান সৈন্য অস্ট্রিয়াকে আক্রমণ করে এবং সহজেই জিতে যায়, কারণ অস্ট্রিয়া সেভাবে বাধা দিতে পারেনি। বাধা না দেওয়ার মূল কারণ ছিল এই দেশের লোকেরা জার্মানির নাৎসি দলের সমর্থক ছিল। তবে এই আক্রমণের জন্য কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি, কারণ জার্মানির এই আক্রমণ নিয়ে ব্রিটেন আর ফ্রান্সের কোনো মাথা ব্যথা ছিল না। তারা চায়নি যে অস্ট্রিয়া দখল নিয়ে আবার একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাক। কিন্তু হিটলার এখানেই থেমে থাকেনি। অস্ট্রিয়ার পর সে চেকোস্লোভাকিয়াকে আক্রমণ করে এবং 1939 সালের 15ই মার্চ তা দখল করে নেয়। এবারেও ব্রিটেন ও ফ্রান্স চুপ করেই ছিল। তারা যুদ্ধের ব্যাপারে এখনও পর্যন্ত ভাবেনি, কিন্তু হিটলার ভেবে বসে তার এই আক্রমণকে হয়তো ব্রিটেন আর ফ্রান্স সাপোর্ট করছে, তাই হয়তো চুপ করে আছে। এরপর হিটলার রাশিয়ার সাথে সন্ধি করে। তারা ঠিক করে একে অপরের ওপর তারা কখনো আক্রমণ করবে না এবং তারা পোল্যান্ড দখল করবে, যা একসময় জার্মানির অংশ ছিল। 1 সেপ্টেম্বর জার্মান সেনা পোল্যান্ডের পশ্চিম দিকে আক্রমণ করল এবং রাশিয়ান সৈন্য পূর্ব দিকে আক্রমণ করল। এই আক্রমণের পর ব্রিটেন আর ফ্রান্স আর চুপ করে থাকতে পারল না, কারণ পোল্যান্ডের সাথে তাদের সন্ধি ছিল। তারা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অন্যদিকে জাপানও ব্রিটেনের কলোনিগুলোতে আক্রমণ করা শুরু করে। এভাবেই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু ব্রিটেন আর ফ্রান্স অনেক চেষ্টা করেও পোল্যান্ডকে জার্মানির কাছ থেকে আটকাতে পারেনি। পোল্যান্ড জার্মানি এবং রাশিয়ার মধ্যে দুভাগ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি ছিল অনেক বেশি। প্রথম বিশ্বযুদ্ধের মতো ট্রেঞ্চ তৈরি করে সৈন্যরা বসে যেত না। তারা ট্র্যাক, ট্যাঙ্ক এবং এরোপ্লেন নিয়ে গতির সাথে এগোতে থাকে। সৈন্যরা অতর্কিতে আক্রমণ করত, যাতে শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই হার মানতে বাধ্য হয়। হিটলার যে এই কয়েক বছরের মধ্যে জার্মান সৈন্যকে এত শক্তিশালী করে তুলবে তা ভাবতেও পারেনি ইংল্যান্ড এবং ফ্রান্স। 1940 সালে জার্মান সৈন্যরা ডেনমার্ক আক্রমণ করে এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ডেনমার্ক দখল করে নেয়। মাত্র কয়েক সপ্তাহের যুদ্ধে নরওয়ে দখল করে নেয়। এরপর রাইন নদী পেরিয়ে ক্রমে বেলজিয়াম এবং নেদারল্যান্ডকেও জার্মানরা দখল করে নেয়। জার্মান সৈন্য এত শক্তিশালী ছিল যে মাত্র 4 মাসে 4টি দেশ তারা দখল করে নিয়েছিল। এরপর জার্মানি এগোতে থাকে ফ্রান্সের দিকে। ইতালির সাথে ফ্রান্সের সন্ধি ছিল, কিন্তু দেখা গেল সন্ধি ভেঙে ইতালিও ফ্রান্সকে আক্রমণ করেছে। 1940 সালের 10ই জুন ইতালি এবং জার্মানি একসাথে ফ্রান্সের ওপর আক্রমণ করে। মাত্র 4 দিনের মধ্যে হিটলার ফ্রান্সের রাজধানী প্যারিস দখল করে নেয়। একের পর এক যুদ্ধে হিটলার যেভাবে জিতে যাচ্ছিল, সারা বিশ্বের মানুষ হিটলারকে ভয় পেতে শুরু করে, কারণ তাকে কেউই আটকাতে পারছিল না। প্যারিস দখলের পর হিটলারের নজর পড়ে ব্রিটেনের ওপর। জার্মান এয়ারফোর্স, যা লুথ ওয়াফে নামে পরিচিত ছিল, এবার ব্রিটেনের ওপর হামলা করে। এই যুদ্ধটা পুরোপুরি আকাশপথেই হয়েছিল, যাকে বলা হয় এরিয়াল কম্ব্যাট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার আরেকটা পরিচয় ছিল এই যে এই সময় সাধারণ মানুষের ওপরও আক্রমণ করা হতো। আবার ধরুন কোনো দেশের কোনো একটা ফ্যাক্টরি যেখানে আগ্নেয়াস্ত্র তৈরি হয়, সেখানেও হামলা করা হতো। আকাশ থেকে বোমা ফেলা হতো, কিন্তু সেই ফ্যাক্টরিগুলোতে সৈন্য নয়, সাধারণ মানুষই কাজ করত। ফ্যাক্টরি ছাড়াও বড় বড় শহরের বড় বড় বিল্ডিং যেখানে লোকবসতি বেশি থাকে, সেই সব জায়গায় বোম ফেলে ধূলিসাৎ করে দেওয়া হতো। জার্মানি এয়ারফোর্স এইভাবে ইংল্যান্ডের বহু শহরকে ভেঙে তছনছ করে দেয়। কিন্তু ব্রিটেনও থেমে থাকেনি, তারাও জার্মানির উপর প্রত্যাঘাত করে। জার্মানি প্রায় জিতে গিয়েছিল, কিন্তু ব্রিটিশ এয়ারফোর্স শেষ পর্যন্ত তাদের হারিয়ে দেয়। এদিকে 1940 সাল আস্তে আস্তে জাপান ও ইতালির পর হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়াতেও যুদ্ধ হয় জার্মানদের সাথে।
অন্যদিকে আফ্রিকাতেও যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, কারণ সেখানে যুদ্ধে অংশগ্রহণকারী প্রধান দেশগুলির উপনিবেশ বা কলোনি ছিল। 1941 সালে ইতালির দখলে থাকা লিবিয়া, যেখানে ইতালির সৈন্য মোতায়েন ছিল, মিশরের ওপর আক্রমণ করে দেয়। কারণ মিশর ছিল ব্রিটিশদের দখলে, কিন্তু সেখানে থাকা ব্রিটিশ আর্মি খুব শক্তিশালী হওয়ায় ইতালির সৈন্যরা পিছু হাঁটতে বাধ্য হয়। তারা জার্মান সৈন্যকে ব্যাকআপ ফোর্স হিসাবে নিয়ে আসে এবং ইতালি ও জার্মান সৈন্য একযোগে ব্রিটিশদের আক্রমণ করে। ফলে তারা আবার মিশরের দিক থেকে পিছিয়ে যায়। এই সময় জার্মান সৈন্য যুগোস্লাভিয়া এবং গ্রিসের উপর হামলা করে। এই পর্যন্ত হিটলার বেশ ভালোভাবেই এগোচ্ছিল, কিন্তু কথায় বলে অতিরিক্ত সাফল্য মানুষের বুদ্ধিকে আচ্ছন্ন করে। হিটলার ভেবেই নিয়েছিল যে তাকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই, তাই এবার সে ঠিক করে রাশিয়া দখল করবে। এই পরিকল্পনার পিছনে দুটি কারণ ছিল। এক, রাশিয়াতে প্রচুর চাষের জমি ছিল, এবং দুই, রাশিয়াতে প্রচুর কমিউনিস্ট ছিল। তাই তারা হয়তো ভবিষ্যতে জার্মানদের জন্য আশঙ্কার কারণ হতে পারে, এইসব ভাবনা হিটলারের মাথায় ঘুরতে থাকে। আর তাকে যে হারানো অসম্ভব সেটা এতগুলো যুদ্ধ জিতে তার দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছিল। কিন্তু একটা ভুল ধারণা থেকে রাশিয়া আক্রমণের ভুল সিদ্ধান্ত হিটলার গ্রহণ করে। শুরু হয় অপারেশন বারবারোসা, যাতে 45 লক্ষ সৈনিক যুক্ত হয়েছিল। এটা এখনও অবধি পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় মিলিটারি অপারেশন। জার্মান সৈন্য আচমকা আক্রমণ করে রাশিয়ার দখলে থাকা পোল্যান্ডকে, এবং ধীরে ধীরে তারা এগোতে থাকে। প্রথম দিকে তারা ভালোই সাফল্য পাচ্ছিল এবং রাশিয়ার অনেক ভিতর অবধিও তারা পৌঁছে গিয়েছিল। রাশিয়ার বহু সৈন্য এই যুদ্ধে প্রাণ হারায়, এবং ধরা পড়া রাশিয়ান সৈন্যদের ওপর যে কি অমানবিক অত্যাচার হয়েছিল তা আপনি কল্পনাতেও আনতে পারবেন না। তবে জার্মানরা তাদের কর্মের ফল কিছুদিনের মধ্যেই পেয়েছিল। রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পরেই শীতকাল চলে আসে। রাশিয়ার প্রবল ঠান্ডায় জার্মান সৈন্যরা কাহিল হয়ে পড়ে। তাদের জার্মানি থেকে যুদ্ধের সাপ্লাই আসাও বন্ধ হয়ে যায়। এখানে বড় যুদ্ধ দুটো হয়, লেনিনগ্রাড আর স্ট্যালিনগ্রাডে। সেই ভয়ানক যুদ্ধের বিবরণ এবং ভয়াবহতা অন্য কোনো ভিডিওতে ডিটেলে আপনাকে বলবো। যাই হোক, রাশিয়ার ঠান্ডা আবহাওয়া রাশিয়াকে বাঁচিয়ে দেয়। এখানে বলে রাখি, 150 বছর আগে নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়াতে আক্রমণ করেছিলেন, কিন্তু রাশিয়ার ঠান্ডার জন্য তিনিও যুদ্ধ জিতে ব্যর্থ হয়েছিলেন। জার্মান সৈন্য রাশিয়াতে হারতে শুরু করে। অন্যদিকে জাপান প্রশান্ত মহাসাগরে থাকা বেশ কিছু দেশ দখল করে নেয়, যেমন ইন্দোনেশিয়া, ফিলিপিন, বার্মা, হংকং, গুয়াম এবং আরও বেশ কিছু দেশ। গোটা প্রশান্ত মহাসাগর জুড়ে জাপানি সৈন্যরা যেন তাণ্ডব শুরু করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এতদিন ধরে আমেরিকা কোনো অংশগ্রহণ করেনি, কিন্তু জাপানের ক্রমবর্ধমান শক্তি এবং দৌরাত্ম্য দেখে আমেরিকা ভয় পেতে শুরু করে। জাপানি সৈন্যরা তাদের বিভিন্ন সাপ্লাই, যেমন তেল, খাবার ইত্যাদি আমেরিকা থেকেই কিনত, কিন্তু আমেরিকা সরকার এবার জাপানকে খাদ্য সামগ্রী এবং অন্যান্য জিনিস বিক্রি করাতে নিষেধাজ্ঞা জারি করে। তারা জাপানের সাথে সব রকম ট্রেড এগ্রিমেন্ট ক্যান্সেল করে দেয়। আমেরিকা এই ডিসিশন জাপানকে খুবই চিন্তায় ফেলে এবং তারা আমেরিকার ওপর ক্ষুব্ধ হয়। জাপান এটাও ভাবতে শুরু করে যে আমেরিকার পরবর্তী পদক্ষেপ হয়তো হবে তাদের ওপর আক্রমণ করা। তাই তারা ঠিক করে তারাই প্রথম আমেরিকার ওপর আক্রমণ করবে। এখানেই জার্মানির মতো জাপানও ভুল করে। 1941 সালের 7ই ডিসেম্বর জাপানি এয়ারফোর্স আমেরিকার পার্ল হারবারে আমেরিকার নেভির ওপর অতর্কিতে হামলা করে দেয়। এই আক্রমণে আমেরিকার প্রায় 2500 সৈন্য মারা যায়। বহু যুদ্ধ জাহাজ, বন্দর ইত্যাদি ধ্বংস হয়ে যায়। একই দিনে তারা হাওয়াই, মালয়েশিয়া, হংকং, বহু দ্বীপ দেশগুলিতে আকাশ থেকে বোমা বর্ষণ করে আক্রমণ করে। এটি ঐতিহাসিক কামিকাজে প্লেন অ্যাটাক নামে খ্যাত হয়ে যায়। যাই হোক, জাপানের এই আক্রমণের পর আমেরিকা অফিসিয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। এরপর জাপান ও আমেরিকার মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হয়। প্রশান্ত মহাসাগরে শুরু হয়ে যায় ব্যাটেল অফ মিডওয়ে। এই যুদ্ধে জাপানি সৈন্য আমেরিকার কাছে হেরে যায়। বলা হয় জাপানি আর্মির একটা রেডিও ট্রান্সমিশনকে ইউএসএ নেভি ডিকোড করে ফেলেছিল, আর তাতেই যুদ্ধে জিতে যায় আমেরিকা। তবে তখনও পুরোপুরিভাবে আমেরিকা জাপানকে হারাতে পারেনি। 1942 সাল আস্তে আস্তে জার্মানির ভাগ্য বদলাতে থাকে। জয় তাদের ভাগ্য থেকে ক্রমে দূরে সরে যায়। জার্মানি রাশিয়ার ওপর আক্রমণ করেছিল, ফলে রাশিয়াও ইংল্যান্ডের সাথে গিয়ে যুক্ত হয়, আর আমেরিকাও ব্রিটেনের সাথে মিত্রতা স্থাপন করে। জার্মানি যেসব দেশের ওপর আক্রমণ চালিয়েছিল, যেমন ফ্রান্স, পোল্যান্ড, সবাই আবার শক্তি সঞ্চয় করতে থাকে।
তারা সবাই একসাথে যুক্ত হয় এবং জোটের নাম হয় মিত্রশক্তি বা অ্যালায়েন্স। এই জোটের প্রধান নেতৃত্বে ছিলেন উইনস্টন চার্চিল এবং রুজভেল্ট। তারা মিলিটারি অ্যালায়েন্স তৈরি করে ঠিক করে নাজি জার্মানিকে উচিত শিক্ষা দিতে হবে। অন্যদিকে 1942 সালে আফ্রিকাতে ইতালি ও জার্মানিকে হারাতে শুরু করে, কারণ তখন ব্রিটিশ সৈন্যদের সাথে আমেরিকান সৈন্য যুক্ত হয়েছিল। এবারে ইতালির দ্বীপ সিসিলি দখল করে নেয় মিত্রশক্তি। তারা এবারে ইতালির উত্তর দিকে আক্রমণ করে, কিন্তু সেই সময় ইতালির ডিক্টেটর মুসোলিনিকে তার দেশের কিছু নেতা বন্দী করে রাখে এবং তারা ক্ষমতা দখল করে নেয়। মিত্রশক্তি দক্ষিণ ইতালিতে জিতে যায়। 1944 সালের মধ্যে রাশিয়া ইউরোপের দখলে চলে যাওয়া বেশ কিছু দেশকে আবার জার্মানির কাছ থেকে ছিনিয়ে নেয়। ওদিকে মিত্রবাহিনীর ক্রমাগত আক্রমণে জাপানি সৈন্য একটু দুর্বল হয়ে পড়ে। 6 জুন 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। জার্মানি প্রায় 4 বছর ফ্রান্সকে নিজের দখলে রেখেছিল, কিন্তু মিত্রশক্তির সৈন্যরা ফ্রান্সের উত্তর উপকূলে এসে জার্মান সৈন্যদের সাথে যুদ্ধ শুরু করে। শুরু হয় অপারেশন ওভারলর্ড। এই যুদ্ধের মাধ্যমে মিত্রবাহিনী ইউরোপকে নাৎসি শাসন থেকে মুক্ত করার প্রক্রিয়া শুরু করে। এই বিশেষ দিনটিকে ডি ডে বলা হয়। 1945 সালের 29 এপ্রিল জার্মানি মিত্রবাহিনীর কাছে সারেন্ডার করে দেয় এবং এর 24 ঘন্টা পর 30 এপ্রিল এই ভয়ানক দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক হিটলার তার স্ত্রীর সঙ্গে আত্মহত্যা করে। ওদিকে জাপানি সৈন্যরা তখনও যুদ্ধ থামায়নি। অকুতোভয় জাপানি সৈন্যরা তাদের মরণপণ যুদ্ধ করে যাচ্ছিল। আমেরিকা ঠিক করে জাপানের সাথে যুদ্ধ চালিয়ে যাবে। তাতে তাদের বহু সামরিক শক্তি নষ্ট হবে, বহু প্রাণহানি ঘটবে। তারা জাপানকে আত্মসমর্পণ করার কথা বললেও জাপান লাস্ট মিনিট ওয়ার বা শেষ অবধি যুদ্ধ নীতিতে বিশ্বাসী ছিল। আর তাই জাপানকে আটকানোর জন্য এবং বিশ্বযুদ্ধ শেষ করার জন্য জাপানের ওপর পারমাণবিক বোমা ফেলার সিদ্ধান্ত নেয় আমেরিকা। 1945 সালের 6 এবং 9 আগস্ট তারা জাপানের হিরোশিমা এবং নাগাসাকির ওপর পারমাণবিক বোমা ফেলে, যাতে দুটি শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। প্রায় 2 লক্ষ মানুষ চোখে নিমেষে প্রাণ হারায়। আর এর কয়েকদিন পরেই জাপান আত্মসমর্পণ করে। আর এই সারেন্ডারের মধ্য দিয়েই ভয়াবহ বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। যুদ্ধের শেষে জাপান চীনকে ছেড়ে দেয় এবং চীনে আবার গৃহযুদ্ধ শুরু হয়। এই গৃহযুদ্ধে কমিউনিস্টরা জিতে যায়। তারা নতুন সরকার গঠন করে। জার্মানি দুটি অংশে বিভক্ত হয়ে রাশিয়া এবং আমেরিকার মধ্যে ভাগ হয়ে যায়। এরপর রাশিয়া ও আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ শুরু হয়, যা প্রায় 45 বছর ধরে চলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের প্রায় 25 লক্ষ সৈন্য অংশগ্রহণ করেছিল এবং তাতে প্রায় 78,000 সৈন্য প্রাণ হারিয়েছিল। এই যুদ্ধের সময় ভারতকে স্বাধীন করতে সুভাষচন্দ্র বসুর ভূমিকা ছিল অত্যন্ত যুগান্তকারী, অবিস্মরণীয়। ব্রিটিশ সরকারের নজর এড়িয়ে 1941 সালে তিনি জার্মানি এবং পরবর্তীতে জাপানের সাহায্য নিয়ে ভারতের স্বাধীনতা অর্জনে সরাসরি সংগ্রামের পথ বেছে নেন। এই ভয়াবহ বিশ্বযুদ্ধে বহু সৈন্য তো মারা গিয়েছিলই। সাধারণ ইহুদি, কমিউনিস্ট, মানসিক রোগী এবং বিকলাঙ্গদের হিটলার নির্বিচারে হত্যা করেছিল এবং সেই সংখ্যা ছিল প্রায় 1 কোটির কাছাকাছি। হলোকস্ট বা নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পের সেই ভয়ানক ইতিহাস অন্য একটি ভিডিওতে আপনাদেরকে ডিটেলে বলবো। এছাড়া যুদ্ধের সময় বাংলায় দুর্ভিক্ষ শুরু হয়েছিল। বাংলার খাদ্য ব্রিটিশরা পাঠিয়েছিল যুদ্ধরত সৈন্যদের জন্য। এর ফলে বাংলায় খাদ্যের জন্য হাহাকার দেখা দেয়। 30 থেকে 40 লক্ষ মানুষ এই দুর্ভিক্ষের বলি হয়। তবে বিশ্বযুদ্ধের পর তৈরি হয়েছিল ইউনাইটেড নেশন বা জাতিসংঘ, যাতে পৃথিবীতে আর কোনো যুদ্ধ না হয় এবং আন্তর্জাতিক শান্তি বা নিরাপত্তা বজায় থাকে। প্রায় 40 বছর ধরে এটি বহু আন্তর্জাতিক সমস্যার সমাধান করেছে এবং আজও করে চলেছে। এই সংস্থা অনেক সম্ভাব্য যুদ্ধকেও আটকিয়েছে। যুদ্ধের পর ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে ক্ষমতা অনেকটা লোপ পায় এবং তাদের অধীনে থাকা অনেক উপনিবেশ যেমন ভারত স্বাধীনতা পায়।